আজকের এই আলোচনা সভার আমার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, যিনি মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধ দেখেন নাই কিন্তু মুক্তিযুদ্ধ প্রজন্মের সবসময় আমার সাথে যোগাযোগ রাখতেন, প্রতিষ্ঠাতা ছিলেন। এখন নতুন করে তার মনের মধ্যে একটা জাগ্রত অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিবাদ নামে আরেকটি সংগঠন উনি আপনাদের সামনে উপস্থাপন করে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করছেন। সে প্রিয় ইব্রাহিম। এখানে আরেক ব্যক্তি যিনি ট্রাফিকের কারণে হয়তো মঞ্চে আসতে একটু দেরি করেছেন, তবুও বক্তব্য রেখেছেন। আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি, যিনি সকল কিছু ত্যাগ করে মন্ত্রী হতে পারতেন, কিন্তু আওয়ামী লীগকে কোনোদিনও পছন্দ করেন নাই। ছাত্রলীগের সভাপতি ছিলেন বটে, কিন্তু তাদের কথাবার্তা, তাদের ভবিষ্যৎ কি হবে, এই সকল বিষয়ে উনি অবগত হওয়ার পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন। অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি, সাহসিকের সাথে ক্ষমতার সব কিছু ছিল, যিনি বিএনপিতে আসতেন। আমার অত্যন্ত প্রিয় বন্ধু, প্রিয় ভাই জনাব হাবিবুর রহমান হাবিব। একটু আগে মনের কথাগুলো যিনি বলেছেন, ও নিয়ে তো অনেক কিছু বলার প্রয়োজন নাই। ছোট্টবেলা থেকেই তাকে দেখি সাহসী ভূমিকা, ঢাকা কলেজে থাকতো, তার সাহসী ভূমিকা। আজকের কথাগুলো, মনের কথাগুলো তুলে ধরেছেন সেই প্রিয় নেতা, আমাদের সপু, উপস্থিত নেতৃবৃন্দ, প্রতিবাদের কর্মীবৃন্দ, প্রতিবাদের সমর্থকবৃন্দ, প্রিয় মিডিয়া ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে বসে বক্তৃতা দেওয়াটা আমার পক্ষে খুবই কঠিন হয়। আমি খুবই একজন রাজনৈতিক কর্মী হবার চেষ্টা করেছি দীর্ঘদিন থেকে। সফলতা আনতে পেরেছি কিনা জানি না, তবে একটা সফলতা আমার জীবনে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে যেদিন স্বাধীনতা ঘোষণা শুনে হিন্দুস্তানে গিয়ে ট্রেনিং নিয়ে খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করার সুযোগ পেয়েছি। সে কারণে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকে প্রতিবাদ সভা থেকে প্রথমে আল্লাহর কাছে দোয়া চাইব, এ আল্লাহ পাক এই ব্যক্তিটিকে, যে ব্যক্তিটি বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে একটি সহনশীল ভূমিকা পালন করে বাংলাদেশের সকল মানুষকে একত্রিত করার চেষ্টা করেছেন, সেই শহীদ জিয়ার জন্য এই জোহরের নামাজের আগে সবাই একটু দোয়া করবেন। আর দোয়া করবেন বেশি বেশি করে, যিনি আমাকে পথপ্রদর্শক করেছেন। বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি 5টি আসনে একই সাথে দাঁড়িয়ে বাংলাদেশে কোনোদিনও পরাজিত হন, যে ব্যক্তিটি তার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল একটি কুচক্রী মহল, যে ব্যক্তিটি শহীদ জিয়া আজকে যিনি পলাতক, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে সকল সম্পত্তি ফেরত দিয়েছিল। তার 2 সপ্তাহ পরেই আমার নেতা শহীদ জিয়াকে নির্মমভাবে এদেশ থেকে, পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। এগুলো জনগণের মাঝে এখন অনেক কথা জাগে, এদিকে যেতে চাই না। সেই বিধবা স্ত্রী এরশাদ বিরোধী আন্দোলনে সকল কিছু সহ্য করে, শেখ হাসিনার সকল অত্যাচার, অবিচার সহ্য করে এরশাদের আমলে বেইমানি করেও নির্বাচনে গিয়েছিলেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসী নেতৃত্বে প্রমাণ করে দিয়েছেন যে আমি কোনোদিনও স্বৈরাচারের কাছে মাথা নত না। সেই নেত্রী বেগম খালেদা জিয়াকেও জেলে পুড়িয়ে রেখেছিলেন 5টি বছর। আমাদের নেতা যিনি সবু বলেছে, কে কি করেছে প্রমাণ তো ইতিহাস মিলিয়ে দিবে, ইতিহাস কথা বলবে। কারণ ইতিহাস এখন বলে শেখ মুজিবুর রহমান কোনোদিনও বাংলাদেশের স্বাধীনতা চায়নি। উনি তো ভুট্টো ইয়ার সাথে আলোচনা করে প্রধানমন্ত্রী হতে চেয়েছেন।
তাহলে আস্তে আস্তে শেখ হাসিনাও 2042 পর্যন্ত 41 না 42 পর্যন্ত 41 পর্যন্ত একটি কর্মসূচি তৈরি করেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে। আল্লাহ পাক শেখ হাসিনা, তুমি বাংলাদেশের সকল কিছু ধ্বংস করে দিয়েছ, সকল বৈধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছ, বাংলাদেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছে। আজকে তোমার প্রেতাত্মারা, একটু আগে যে সকল বক্তা বলেছেন, সে প্রেতাত্মারা এখনো বাংলাদেশে চলমান যে সরকার, অন্তর্বর্তীকালে যে সরকার ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য এখনো বহাল তবিয়তে আছেন কেন, এই প্রশ্নটা জনগণ বলা শুরু করেছে। কারণ আমার নেতা তারেক রহমান তো বলে দিয়েছে, বিপ্লবী সরকারকে পর্যদস্ত করা যাবে না, তাদেরকে ক্ষমতা রাখতে হবে। তাদের এই বিপ্লব যেন কেউ কোন রকম ষড়যন্ত্র করে সরকারকে কোন রকম অস্বস্তি করতে না পারে। তাই বলি কি, 2 মাস 2 দিন অতিবাহিত হলো, আমার থেকে বামে একজন মুক্তিযোদ্ধা, একটা উদাহরণ দিই, শেখ হাসিনার বান্ধবী এখনো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, এখান থেকে 200 গজ দূরে বামে এখনো অফিস করে। তাহলে প্রত্যাশা কি? প্রত্যাশা আপনার কাছে অনেক। সেই প্রত্যাশা পূরণের সময় যৌক্তিক বলেছে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলম। সেই যৌক্তিক সময় এই নয় যে আওয়ামী লীগের সকল প্রেতাত্মা আবার কোনোভাবে সকল পদে বসে যাবে। এটা আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করা প্রয়োজন। কারণ একটি, হাসিনা কিন্তু খুব দূরে না, খুব কাছে। তার কথাবার্তা ইদানিং আরেকটা রেকর্ড আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাচ্ছি। এইসব কথাবার্তা মনে হচ্ছে যে হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি ষড়যন্ত্র শুরু করেছে। তাই এখানে বক্তাদের কথার সাথে জনগণের কথা এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। কারণ আওয়ামী লীগ আমার সদরি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয় নাই। তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাই। তাই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে যায়। তাই আমি মনে করি, জনগণ মনে করে, জনগণের প্রত্যাশা আপনার কাছে। 2 মাস 2 দিন গেল, এখনো আপনার কর্মের প্রতি মানুষের সমর্থন থাকলেও, আপনার প্রতি কোনো অসন্তোষ না থাকলেও মানুষ বলা শুরু করেছে আপনি এখনো 2 মাস 2 দিনে পরিষ্কার করা শুরু করতে পারেন নাই। তাই আজকে আমরা এই কথা বলেই আমরা বলবো সবসময় যে আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশের প্রথম দরকার নির্বাচন কমিশনকে সংস্কার করা। কারণ জনপ্রতিনিধি ছাড়া জনগণের সকল ক্ষমতা, জনগণের যে নির্বাচিত সরকার, সেই সরকারের ক্ষমতা বলেই অন্যান্য সংস্কারগুলো করা হোক, এটাই জনগণের দাবি। আপনারা বলছে সংস্কার করেন, নিষেধ নাই, কিন্তু এই সংস্কারের সময় কতদিন যাবে? আমরা 111 দেখেছি, আমরা মির্জা কি নাম 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দেখেছি। আবার যেন আরেকটি চক্র কাজ করে আপনার এই অন্তর্বর্তী সরকারকে ষড়যন্ত্রের শিকার না হতে হবে, সেদিকে আপনাকে সর্বক্ষণ নজর রাখতে হবে। কারণ এরা এখনো সেনাবাহিনী আছেন মাঠে, আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু অস্ত্র উদ্ধার, বাংলাদেশের ছাত্রলীগ যুবলীগের কাছে যত অস্ত্র আছে, আধুনিক অস্ত্র, সে অস্ত্র বাংলাদেশে আওয়ামী আমলের সময় যে সকল ওসিগুলা থানায় দায়িত্ব ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন, তারা নাম বলে দিতে পারবে, বাড়ির নাম বলে দিতে পারবে, বাপের নাম বলে দিতে পারবে, অস্ত্র কোথায় আছে সেটাও বলে দিতে পারবে। তাদেরকে বলেন
লিস্টটা দিতে। সেনাবাহিনী লাগবে না, সেনাবাহিনীকে মাঠে নামানো লাগবে না, তারাই যথেষ্ট। তাদেরকে বলেন চাকরিতে থাকতে হলে অস্ত্রধারীদের নাম, অস্ত্রগুলো কোথায় আছে ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। এই কাজগুলো তাকে করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। সংবিধান প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে। 30 জন বিচারক এখনো আছে, সে বিষয়েও সরকার চিন্তা করা উচিত। তাই আমি মনে করি যে একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত। কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা 111-এর সরকার নয়, এটা ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত সরকার। তাই আপনাদের বিশ্বাসটা আনতে হবে জনগণের কাছে। সেই বিশ্বাসটা আনতে হলে সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা করছেন, তাদের আলোচনা, তাদের সুপারিশ মোতাবেক দেশে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ বলা শুরু করেছে। তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আমি এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে রশি টানিয়ে 1991 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমি মৃত ব্যক্তির ভোট চাই না, আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব। এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন বাংলাদেশে আপনার অধীনে একটি নির্বাচন উপহার দিতে পারবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। কারণ বাংলাদেশের 16 বছরের আন্দোলনের আজকে আমার বামে ডানে যারা বসা, কত মামলা, কত হামলা, এগুলা কি আমরা আন্দোলনে ছিলাম না? আমরা ছিলাম, আমাদের লোকেরাও ছিল। সবকিছুর বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা। যারা আজকে স্বাধীনতার সপক্ষ লোক হিসেবে দাবিদার ছিল, তারা লুট করেছে, তারা কানাডায় বাড়ি করেছে, তারা ব্যাংককে বাড়ি করেছে। যারা মুক্তিযুদ্ধের সপক্ষ লোক হয়েছে, তারা ভুয়া 26,000 মুক্তিযোদ্ধা নিয়োগ করে টাকা লুট করেছে। তারা গ্রামে গ্রামে কি একটা ক্লিনিক তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। আজকে দেখুন, আমি আসতে দেখলাম প্রেস ক্লাবের সামনে কমিশনাররা তাদের পুনর্বহাল চায়। লজ্জা হচ্ছে এদের। এরা কি নির্বাচনে হয়েছে? জনগণের ভোটে হয়েছে? তারা এখন আবার শুরু করেছে তাদের পুনর্বহাল করতে হবে। এদের বিরুদ্ধে কথা বলতে হবে, এদেরকে কথা বলতে হবে, এদেরকে মানে যাতে কোনো রকম অনুষ্ঠান করে সেই সরকারকে অস্বস্তিতে ফেলতে না পারে, সেই ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে। তাই আজকে এই ক্ষুদ্র পরিসরে একটা মহৎ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের জোরালো সমর্থন থাকবে। সাথে সাথে এইটুকু থাকতে হবে, রোডম্যাপ অবশ্যই আপনাকে দিতে হবে। এই রোডম্যাপের মাধ্যমে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনপ্রতিনিধিরাই বাংলাদেশের রাজনীতি ঠিক করবে, বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে কি হবে না সেই বিষয় ঠিক করবে। তাই আজকে সংস্কারের প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু সব বিষয়ে সংস্কার করতে গেলে সময় ক্ষেপণ হবে বলে জনগণ মনে করে, আমিও মনে করি। তাই আজকে আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা আছি গ্রামে। আজকে একটি কথা বলে শেষ করতে চাই। শেখ হাসিনা 3 দিন আগে বলেছিল পদত্যাগে যে আমি যদি চলে যাই আমার 1 কোটি আওয়ামী লীগকে এই বিএনপি জামাত হত্যা করবে। বুকে হাত দিয়ে বলেন তো, একটা আওয়ামী লীগ নেতার গায়ের উপর কোন ইউনিয়নে, কোন ওয়ার্ডে, কোন গ্রামে, কোন পৌরসভায়, কোন বিভাগে, কোন রাজধানীতে আমরা আমাদের নেতা কর্মীরা গায়ে আমাদের লোক মারা গেছে, আমাদের লোকের উপর আক্রমণ করেছে। গোপালগঞ্জে যেইভাবে আমাদের জিলানির উপর আক্রমণ করেছে, ইতিহাস তার বাবার কবর জিয়ারত করবে সেখানে পর্যন্ত মারা গেছে। তাই আমরা আজকে মনে করতে চাই সকল কিছুর ঊর্ধ্বে থেকেই আমরা ডক্টর ইউনূস আপনাকে শুধু মনে করে দিতে চাই, আপনাকেও কম সমস্যায় এই শেখ হাসিনা ফেলে নেয়। 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে আপনি কোর্টে হাজিরা দিয়েছেন। শেখ সেলিমের বক্তব্য আজকেও দেখতেছিলাম, কি ভাষায় আপনাকে কথা বলেছে। কেন এখনো তারা গ্রেপ্তার হয় না? কেন তারা এখনো গ্রেপ্তার হয় না? কোথায় হারুন বিপ্লব মেহেদী, যারা আমার বিএনপি অফিস তছনছ করে ভেঙে আমার নেতাদেরকে গ্রেপ্তার করেছে? অস্ত্র বাইরে থেকে এনে, বোমা বাইরে থেকে এনে যারা ব্যাগে করে মামলা দায়ের করেছে। আমি আমেরিকায় ছিলাম, আমার নামে পর্যন্ত মামলা হয়েছে।
আজকে তারা কোথায়, কেন আইনের আওতা তারা আনা হচ্ছে না? তাই আজকে জনগণ প্রত্যাশা করে অবৈধ এমপি যারা 96 সালে 2024 সাল পর্যন্ত অবৈধ সম্পদের মালিক হয়েছে তাদেরকে আইনের আওতায় আইনের বিচারের আওতায় আনা হোক। শেষ একটি দাবি করছি, অবিলম্বে ভারতের কাছে দাবি আপনার কাছে আছে, দয়া করে হস্তান্তর করুন, কারণ আপনার সাথে বন্দি বিনিময় চুক্তি আছে। অনতিবিলম্বে সরকার, অন্তর্বর্তী সরকারের দাবি জানাবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে একটা উদাহরণ সৃষ্টি করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।